আসসালামু আলাইকুম। এলবি শেষ বর্ষে পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন, সেজন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পরপর ল পরীক্ষাটি প্রায় ৪ বছর পড়াশোনার ধাপের মধ্যে ২টা বছর পড়া কমপ্লিট করতে, করতে ইতিমধ্যে আপনাদের ৪টি বছর কেটে যায়। সে ৪টি বছর কেটে যাওয়া কোনো ছোট সময় নয়। তথাপি আপনারা অভিনন্দন যে আপনারা উতরে আসতে পেরেছেন এবং আপনাদের সাথে, সাথে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের আগামীর জন্য তাদের জন্য শুভকামনা রইল যেন তারা উতরে আসতে পারেন। এখন হচ্ছে কমপ্লিট করে ফেলার পর আমাদের মনে রাখতে হবে যে গ্রাউন্ড জিরো থেকে আবার শুরু করতে হবে। ধরে নিতে হবে যেন আপনি সম্পূর্ণ একটি নতুন পয়েন্টে এসে দাঁড়ালেন। নতুন পয়েন্টে এসে দাঁড়ান বললাম এই কারণে যে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা এই ধাঁচে পড়াশোনা করিইনি। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেট হওয়ার জন্য তিনটি পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। একটি হচ্ছে এমসিকিউ, একটি হচ্ছে রিটেন এবং ভাইভা। আপনারা যদি আরও তথ্য সম্পর্কে জেনে থাকেন তাহলে নিশ্চয়ই এটা জেনেছেন যে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা খুবই অল্প সময়ের মধ্যে সংগঠিত হয় এবং সেজন্যই দুইটির প্রিপারেশন একই সময় এবং একই সঙ্গে নিতে হয়। এবং সেজন্য আপনাদের এই বিষয়টা সম্পর্কে প্রথম থেকে ধারণা নিতে হবে। শুধু এমসিকিউ প্রিপারেশন নিলে তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে, আবার শুধু রিটেনের প্রিপারেশন নেওয়ার তো প্রশ্নই আসে না। তখন আপনাদের জন্য করণীয় করবে তা নিয়ে মূলত আজকের এই ভিডিও। বরাবরের মতন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। ল কমপ্লিট করার পর আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের প্রস্তুতিমূলক পড়াশোনা থেকে শুরু করা এবং বিভিন্ন সময় বিভিন্ন পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত বিষয়াদির সাথে সম্পর্কিত হওয়া। এবং এই জন্য আপনারা বার কাউন্সিল রিলেটেড বই পুস্তকাদি সাহায্য নিতে পারেন। আপনারা জানেন যে এলএলবি প্রথম বর্ষের অধীনে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কমপ্লিট করেছেন তারা জানেন যে একমাত্র সুনির্দিষ্ট প্রতিকার আইনটি বার কাউন্সিলের পরীক্ষা এখন কাজে লাগবে, অথবা ফাইনাল ইয়ারের ক্ষেত্রে আরও দেখতে পাবেন ওখানে ৬টি সাবজেক্ট কাজে লাগবে। এই টোটাল 60টি মিলে সাবজেক্টের উপর ভিত্তি করে অবজেক্টিভ এবং রিটেন পরীক্ষা হবে। ইভেন ভাইভাতে আরও কিছু বিষয় আলোচনার মধ্যে থাকলেও এই সাবজেক্টগুলিকেই প্রায়োরিটি বেস করে ভাইভাতে প্রশ্ন করা হবে। এখন যে বিষয়টি সামনে চলে আসছে যে আপনাদের করণীয় হচ্ছে পরীক্ষার রেজাল্ট তো আউট হলো, মার্কশিট আসতে আসতে আপনাদের সার্টিফিকেট কালেকশন করতে করতে ইতিমধ্যে পড়াশোনার জন্য ওয়েট না করে কাজে নেমে পড়া। এবং কাজে নেমে যাওয়ার জন্য আপনাদের করণীয় হচ্ছে ভালো ভালো গাইডলাইনগুলির মধ্যে থাকা, যাতে আপনি ভালো গাইডলাইন নিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারেন। এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়ার জন্য আপনার এই সাবজেক্টগুলি সম্পর্কে যেখানে আপনাকে সবচেয়ে ভালো বোঝাবে, আমরা হয়তো বলবো যে আমাদের কাছে বা বিভিন্ন জন বলবে বিভিন্ন জনের কাছে, আপনি যেখানে কমফোর্টেবল বোধ করেন আপনি সেখানে শরণাপন্ন হতে পারেন। লক্ষ্যটা হচ্ছে পরবর্তী ধাপটাকে উতরানো, কারণ পরবর্তী ধাপটা প্রচলিত পরীক্ষার মতন এমন না যে আপনি 10টা প্রশ্ন পড়বেন বা অনলাইন থেকে কোনো সাজেশন কিনবেন বা 1-2 মাস কোথাও পড়বেন, পড়ে এই সাজেশনটা কালেক্ট করে বাসায় ইচ্ছে মতো পড়ে 6 দিন পরীক্ষা দিয়ে একটি করে পরীক্ষা দিবেন, অর্থাৎ 7 দিনে একটি করে পরীক্ষা দিয়ে ইতিমধ্যে কমপ্লিট করে আসছেন। ভাইভাতে একটা কমন নাম্বার ছিল যেখানে মোটামুটি অ্যাটেন্ড করতে পারলে মোটামুটি কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে গেছেন, যার কারণে সারা বাংলাদেশে এলএলবি সেকেন্ড ক্লাসের পরিমাণটা বরাবরই বেশি। এখন যে আলোকে আমরা বলবো যে এলএলবি সেকেন্ড ক্লাস পেলে কি আপনি উকিল হয়ে যাচ্ছেন? উত্তর হচ্ছে না। তাহলে এলএলবি পাশ করলে কি আপনি উকিল হতে পারবেন? এটা কনফার্ম যে হ্যাঁ, আপনি যদি লেগে থাকতে পারেন আপনি এলএলবিতে 3য় বিভাগ পেয়েও যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এটা আপনার উকিল হওয়ার পক্ষে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনার বাধা হয়ে দাঁড়াবে না মানে হচ্ছে আপনি যদি কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতে পারেন, আপনি যদি শুরু থেকে যত্নশীল হন, আপনি যদি পড়াশোনার প্রতি তৎপর থাকেন, পর্যাপ্ত পরিমাণ ক্লাস টেস্ট দেন, মডেল টেস্ট দেন, ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং পূর্ণ সুস্থ দেহে আপনি পড়াশোনা করতে পারেন। অর্থাৎ ধরেন আপনি বাংলাদেশ থেকে বরিশাল গিয়ে পড়াশোনা করে আসবেন, আপনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা, আপনি বরিশালে লঞ্চে করে যাবেন, সেখানে একটা কোচিংয়ে করবেন, আবার পরের দিন রওনা দিবেন, আসবেন। এই যে সময় ক্ষেপণগুলি, এই গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাবেন। আমি জাস্ট উপমা দিয়ে বোঝাচ্ছি এই কারণে, কারণ বিভিন্ন জন বিভিন্ন জেলাতে শিফট হয়ে যেয়ে পড়ে থাকে। এগুলি পড়তে যেয়ে আপনার এই যে কাঙ্ক্ষিত সময়টা যে মাঝখানে রাস্তার মধ্যে ব্যয় হবে, এই সময়টার ঘাটতিটাকে আপনারা কভার করতে পারবেন কি না, সেজন্য আপনাদের জন্য কী করণীয় সেই গাইডলাইনগুলি আপনারা নিজেরাই প্রস্তুত করে রাখবেন। যেহেতু আপনারা কোয়াইট ম্যাচুরড এবং ল পাস করেছেন মানে হচ্ছে আমরা ধরে নেব আপনারা হচ্ছে আগামী দিনে আইনজীবী। আগামী দিনে আইনজীবী হওয়ার জন্য এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং ওইভাবে অবজেক্টিভগুলিকে মাথায় রাখবেন। আপনারা জানেন যে 60টি পেপারের মধ্যে থেকে অবজেক্টিভ আসবে, তার মাধ্যমে বার কাউন্সিল থেকে মাত্র 5 নাম্বারের জন্য এমসিকিউ পরীক্ষা থাকবে, সাক্ষ্য আইন থেকে 15 নাম্বার থাকবে, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 নাম্বার থাকবে, তামাদি আইন থেকে 10 নাম্বার থাকবে, আর 60 মার্ক যেগুলি থাকবে 60 মার্কস, এবং 3টা সাবজেক্টকে ভ্যারি করবে। ফৌজদারি কার্যবিধি থেকে 20 মার্ক, দণ্ডবিধি থেকে 20 মার্ক এবং দেওয়ানি কার্যবিধি থেকে আরও 20টি মার্ক। এই সকল সাবজেক্টগুলিকে মিলিয়ে আপনাকে কাঙ্ক্ষিত নাম্বার পেতে হবে 50, কিন্তু অবশ্যই আপনার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে 70 মার্ক, এবং এটা এমনি এমনি পাশ করে যেতে পারবেন না। আবারও বলছি, ল পরীক্ষার, এমসিকিউ পরীক্ষা, রিটেন পরীক্ষা টোটালি ভিন্ন ধাঁচের পরীক্ষা। অবজেক্টিভের উপর এক্সপিরিয়েন্স গ্যাদার করা, তার উপর ভালোভাবে প্রিপারেশন নেওয়া, সেগুলিকে যদি আপনি কালেকশন করে ভালো করে গুছিয়ে পড়তে পারেন তবে উতরাতে পারবেন। অথবা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি কলেজে ফার্স্ট হওয়া ছেলে অ্যাডভোকেট হতে পারে নাই।
যেমন প্রশ্ন হচ্ছে কেন করতে পারে নাই, অর্থাৎ সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী পরবর্তী ধাপে একই গতিতে পড়াশোনা করতে পারে নাই, অর্থাৎ যেই জায়গায় টেক কেয়ার করা দরকার ছিল তার যে মেন্টর ছিলেন উনি পর্যাপ্ত টেক কেয়ার করেননি, উনি ঢালাওভাবে পড়িয়ে গেছেন, অথবা তিনি এই বিষয়ে ওয়েল এক্সপিরিয়েন্স না, কিন্তু যিনি পড়তে গেছেন উনি তো সরল বিশ্বাসে পড়তে গেছেন এবং সেখানে তিনি ধোঁকার শিকার হয়ে থাকতে পারেন এবং নিজেও ভালো করে যত্নশীল না হওয়ার পেছনও ফিল করে একটা অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। এখন আপনাদের যে করণীয় হচ্ছে এই যে ছোটো ছোটো বিষয়গুলি এমসিকিউগুলিকে বেশি বেশি পরীক্ষা দিয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের অধীনে থেকে যদি আপনি তৈরি হতে পারেন তাহলে আপনি পরীক্ষাটা ভালো করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেজন্য আপনাদের করণীয় হচ্ছে এই গাইডলাইনগুলি জেনে ওইভাবে পড়াশোনা করা শুরু করা, গাইড কিনা বা বিভিন্ন ধরনের সেন্টারগুলি যেগুলো আছে এগুলি বিভিন্ন ধরনের শীট সরবরাহ করে থাকে, এগুলির পাশাপাশি তো আপনাকে সহায়তা করবে, কিন্তু মূল বইটার দিকে যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে আপনি অবলীলায় ভালো করতে পারবেন বলে আপনি বিশ্বাস করবেন এবং এটা আপনার জন্য খুব একটা কাজে দিবে। এবং আপনারা যদি এই বিষয়গুলির সাথে সাথে ধারাবাহিকভাবে নিয়মিত একটা পড়াশোনার পাঠ্যসূচির অংশ হিসাবে পড়াশোনা করতে পারেন, পড়াশোনাতে সময় দিতে পারেন এবং পড়াশোনার প্রতি যত্নশীল হয়ে লেগে থাকতে পারেন এবং আপনি নিয়মিত পরীক্ষাগুলির মাধ্যমে নিজেকে ঝালাই করে নিতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারবেন। এ হচ্ছে মূলত প্রাথমিক ধরনের গাইডলাইন, আপনাদের কী করণীয় কী বর্জনীয় পর্যায়ক্রমে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সেজন্য আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং এই জন্য আপনাদের আবার অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।